বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে রাজ্যে, আর প্রত্যেকটি রাজনৈতিক দলও কিন্তু একেবারে তারা মাঠে নেমে পড়েছে, খেলার জন্য একেবারে প্রস্তুত। কার কয়টা আসন টার্গেট ইতিমধ্যেই কিন্তু তারা কিন্তু একেবারে প্রকাশ্যেই বলে দিচ্ছেন। সম্প্রতি মমতা ব্যানার্জিও বলেছিলেন কটি আসনে তারা জিতবেন। এবার শুভেন্দু অধিকারী তিনিও বলে দিলেন যে 180টা আসন। কিন্তু প্রশ্ন হচ্ছে, গত বিধানসভা নির্বাচনে 200 আসনের টার্গেট ছিল, পেয়েছিল বিজেপি 77টা। এই নিয়ে একেবারে দেবাংশু ভট্টাচার্য, তৃণমূলের তরুণ তুর্কি, তিনিও কিন্তু ফেসবুকে এই নিয়ে একেবারে অঙ্ক কষেছেন যে তাহলে 180 টার্গেটে কত পাবে বিজেপি। আমাদের সঙ্গে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, তিনি যেমন একাধারে বিজেপির মুখপাত্রও বটে, তারই সঙ্গে তিনি একজন পলিটিক্যাল অ্যানালিস্টও। তাই আপনার কাছে প্রশ্ন, সত্যিই তো 180 আসন, এটাও যেমন প্রশ্ন যে ধীরে ধীরে টার্গেটটা কমে কেন যাচ্ছে? 200 ছিল গত নির্বাচনে, এবারে 180। আর সত্যিই তো 180 টার্গেট মানে কত পাবে? 180 টার্গেট মানে 200 পাবে না, এটা কি কোথাও বলা আছে নাকি? পাওয়া যাবে না? পেতেই পারে। একজন পলিটিক্যাল লিডার তিনি একটা টার্গেট বেঁধেছেন যে আমরা লড়াই করলে এইরকম আসন জিততে পারি মিনিমাম। উনি কিন্তু একটা কথা বলেছেন যেটা বলা হচ্ছে না, মিনিমাম আমরা এটা পেতে পারি। তার উপরেও তো রয়েছেন স্কাই মে বি দ্য লিমিট। ন্যাচারালি আমরা 180-র বেশি পাবো না, সেটা শুভেন্দু অধিকারী নিজেও কোথাও বলেননি। উনি মিনিমাম 180 টার্গেট দিচ্ছেন এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা সেই টার্গেটটা পূরণ করে সেটাকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে সংকল্পবদ্ধ। আমি একেবারে ক্যাটেগরিক্যালি কথাটা বলছি, সংকল্পবদ্ধ। কারণ পশ্চিমবাংলাকে এই ভয়ঙ্কর শক্তির হাত থেকে কেবলমাত্র ভারতীয় জনতা পার্টি বাঁচাতে পারে। ভারতীয় জনতা পার্টির সেই শক্তি আছে, ভারতীয় জনতা পার্টির কর্মীদের সেই মনোবল আছে এবং ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে চলে আসা পশ্চিমবঙ্গে যে পাপ চলছে বাম আমল থেকে, সেই 1967 থেকে শুরু হয়েছে এই পাপ, কিন্তু ধুয়ে মুছে সাফ করা যায়নি। প্রথমে যুক্ত ফ্রন্ট, পরপর দুটো যুক্ত ফ্রন্ট, মাঝখানে 1 মাস 2 মাস 3 মাসের সব সরকার, 72 থেকে 77 কংগ্রেসি সরকার, দুনিয়ার নোংরামি, চুরি, দুর্নীতি, তারপর জরুরি অবস্থা, তারপর সিপিএম পশ্চিমবাংলার সমাজ ব্যবস্থাকে আমাদের ধ্বংস করে ছেড়ে দিল। কলকারখানা পালাই করে 67 থেকেই পালাচ্ছিল। এই তাদের 77 থেকে ক্ষমতায় দেখে আর কেউ এলো না। এরা যেটা ছিল সেটা হচ্ছে প্রায় শ্রাদ্ধ করে দিচ্ছে, মৃত মানুষ, মৃত বাংলা, তার শ্রাদ্ধ করছে এরা। সে তাকে আবার ওই জল দিয়ে জাগিয়ে তুলে তাকে মানে হাঁটা চলার মতো করে করা একটা অত্যন্ত কঠিন কাজ, অন্য কেউ পারবে না, অনলি বিজেপি ক্যান ডু দ্যাট। বিমলবাবু, আপনি যে ইস্যুগুলো বলছেন, কলকারখানা বা সামাজিক পরিস্থিতি, মানবিক অবক্ষয়, সামাজিক অবক্ষয়, দুষ্কৃতিরাজ, দুর্নীতি, কিন্তু ভোটের ইস্যু কি আদৌ এগুলো? কথা তো হচ্ছে শুধু হিন্দু মুসলমান নিয়ে। শুভেন্দু অধিকারী তিনি যখনই মঞ্চ পাচ্ছেন তিনি শুধু বলছেন বাংলাদেশ প্রসঙ্গ, পাকিস্তান প্রসঙ্গ, পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে, মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে ফেলবেন বিধানসভা থেকে, শুধু তো হিন্দু মুসলমান ইস্যুই তিনি তুলছেন। দেখ, একটা কথা বলি, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী মাটিটাকে খুব ভালো চেনেন। উনি মেদিনীপুরের মানুষ, ছোটোবেলা থেকে রাজনীতি দেখে আসছেন এবং সবচেয়ে বড় কথা, তাঁর বাবা শিশির অধিকারীর একটা সংগ্রামের ইতিহাস রয়েছে। আমি মেদিনীপুরের মানুষ, মেদিনীপুরের দাঁতনে আমার বাড়ি এবং সেখান থেকে অল্প কিছুটা গেলে কাঁথিতে শিশির অধিকারীর বাড়ি। এবং আমরা যখন দেখতাম 80-র দশকে, 70-এর দশকের শেষ থেকে সিপিএম যখন ক্ষমতায় এলো এবং আস্তে আস্তে গোটা মেদিনীপুর জেলায় সিপিএম অলমোস্ট প্লান্ডারিং করেছিল। তার কারণ দেখবে, তুমি নিজে নেটে দেখবে, 77 সালের নির্বাচনে সিপিএম খারাপ করেছিল মেদিনীপুরে ভালো ফল করেছিল, কিন্তু জনতা পার্টি অনেক আসন পেয়েছিল, সিপিএম খুব খারাপ করেছিল। এবং জানি না তার শোধ তুলেছিল কিনা। মেদিনীপুরে তখন সিপিআইয়ের শক্তি বেশি, সিপিআই তখন কিন্তু বামফ্রন্টে ঢোকেনি, ঢুকলো 80-র দশকের শেষে, 81-82-তে ঢুকলো। সিপিআইকে তো মেরে নিশ্চিহ্ন করে দিয়েছিল এবং তারপর মাঠ দৌড়, জমি দখল কি না করেছে। যখন মানুষ প্রায় হতাশ হতো, আমার মনে আছে তখন আমরা ছোট, তখন বলা হতো সিপিএমের বিরুদ্ধে কীভাবে লড়তে হবে কাঁথিতে গিয়ে শিশির অধিকারীর কাছ থেকে শিখে এসো। ফলে এই হচ্ছে শিশির অধিকারী, সেই রাজনীতি উনি দেখেছেন, উনি জানেন যে ক্রাইসিস
অফ এক্সিস্টেন্স। এটা কি হতে পারে? পশ্চিমবাংলা এখন এক্সিস্টেন্সের প্রশ্ন, এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। কতগুলো কথা বলি। দেখো, আজকে আমাদের কাছে একটা প্রশ্ন, বিষয়টা আমাদের চেয়ে আরও বেশি প্রশ্ন, যে মানুষগুলো বাংলার পূর্বাংশ থেকে এখানে চলে এসে, এখন যেটা বাংলাদেশ, আগে পূর্ববঙ্গ বলতো, পূর্ব পাকিস্তান বলতো, যে মানুষগুলো সব হারিয়ে চলে এসে, কিচ্ছু নেই যাদের, শুধু প্রাণ বাঁচাতে, নিজের ধর্ম বাঁচাতে তাদের কারো বাড়ির ওপর আক্রমণ হয়েছে, কারোর মাকে অত্যাচার করেছে, বোন অত্যাচারিত হয়েছে, নিকটাত্মীয় বা আত্মীয় অত্যাচারিত হয়েছে, পালিয়ে এসেছে। তারা কেন এসেছে? তারা তো সেখানে ধর্ম বদলে ফেলতে পারতো, সেই ধর্মে মিশে যেতে পারতো, কিচ্ছু হতো না। তারা পালিয়ে এসেছে একটা জীবনধারাটাকে রক্ষা করার জন্যে। আজকে পশ্চিমবাংলাটা প্রশ্ন দেখা দিচ্ছে, সেই জীবনধারা কি আমরা রাখতে পারবো? দেখো, এই ভারতবর্ষে দীর্ঘদিন ধরে কতগুলো প্রশ্ন ছিল, কংগ্রেস আমলে বা পরবর্তীকালে এই সমস্ত যে জোট সরকারগুলো হয়েছিল তাদের আমলে, কোথাও একটা হিন্দুত্ব কথাটা যেন অপরাধ ছিল। কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার, এনডিএ সরকার যখন প্রথম এসেছিল বিংশ শতাব্দীর শেষের দিকে, এই শতাব্দীর শুরুটা তারাই ক্ষমতায় ছিল 2004 পর্যন্ত। আস্তে আস্তে একটা নতুন ন্যারেটিভ তৈরি হলো, হিন্দুত্ব খারাপ নয়, হিন্দুত্ব একটা জীবনধারা, যে হিন্দুত্ব একটা বিশ্বাস, সেটা বলা, তাকে চর্চা করা অন্যায় কিচ্ছু নয়। আবার কংগ্রেস এলো, আবার একই কাণ্ড করতে শুরু করেছিল। পরবর্তীকালে 2014 থেকে আজ পর্যন্ত, আজ 11 বছর, আস্তে আস্তে গোটা ভারতবর্ষে ভাবনা বদলেছে। যে রাম মন্দির নিয়ে শয়ে বছর, সে কোম্পানির আমল থেকে গোলমাল হতো, সেটা সমাধান হয়েছে। আজকে একের পর এক ইস্যুগুলো, যেগুলো হিন্দুদের ক্ষেত্রে প্রশ্ন ছিল, তুমি ভাবতে পারো 1984-এ রাহুল গান্ধী ফিরে আসার পরে সবার তাঁর কাছে একটা বিরাট আশা, যখন তিনি মুসলিম উইমেন্স বিল আনলেন শুধু মুসলিম কট্টরপন্থীদের মুখ রক্ষার জন্যে। গোটা ভারতবর্ষে হিন্দুরা কতটা ডিমোরালাইজড হয়েছিল, সেই পাপগুলোকে আস্তে আস্তে বর্তমান সরকার একে একে বাদ দিচ্ছে, একে একে উপড়ে ফেলছে বিষবৃক্ষকে। হ্যাঁ, রাজীব গান্ধীর কথাই, সরি, ওটা ভুল করে রাহুল গান্ধী বলেছিলাম, রাজীব গান্ধী। তো আজকে আস্তে আস্তে সেটা বদলানো হচ্ছে, ফলে ন্যারেটিভ বদলেছে। আজকে ভারতবর্ষে ইয়াং জেনারেশন বলে, ইয়েস আই এম এ হিন্দু, কোথাও বাধা নেই। স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন, গর্ব করে বলো যে তুমি হিন্দু, আমি হিন্দু। আজকে জেনারেশন বলে, গর্ব করে বলে, ফলে মুসলিম বিদ্বেষ ছড়ানোর, প্রথম কথা, কোনো মুসলিম বিদ্বেষ ছড়ানো হচ্ছে না। গতকালও আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার স্পষ্ট করে বলে দিয়েছেন যে মুসলিম বিদ্বেষের কোনো প্রশ্নই নেই। যারা এই দেশের মানুষ, যারা এই দেশকে ভালোবাসে, যারা এই সমাজে মিলেমিশে থাকতে চায়, তারা প্রত্যেকে ওয়েলকাম। মুসলিমদের একটা অংশ ভোট দেয়, মুসলিম মহিলারা, ভেবে দেখো তো। শুভেন্দু অধিকারী তো বলছেন যে শুধু হিন্দুদের ভোট বিজেপি পায়, মানে আমি হিন্দুদের বিধায়ক, শুধু মুসলিমদের ভোট দরকার নেই। উনি সে ঠিক এইভাবেই কিন্তু বলতে চান, আমি বলেছি উনি কী বলেছেন। সেটা হচ্ছে যে আজকে মুসলিম মহিলাদের তালাক প্রথা, ইনস্ট্যান্ট 3 তালাক, মহিলাদের কি ভয়ঙ্কর নির্যাতন সহ্য করতে হতো, বর্তমান সরকার সেটাকে বন্ধ করেছে। ফলে প্রোগ্রেসিভ যে ভাবনাগুলো তো ভারতীয় জনতা পার্টি আনছে। আমি একটা কথা বলি, দেখো, প্রায় 37-38 বছর অধ্যাপনা করছি কলেজ বিশ্ববিদ্যালয়ে, তার মধ্যে দক্ষিণ 24 পরগনা একটি বিশ্ববিদ্যালয়ে অনেক দিন, প্রায় 12-13 সাল থেকে 20-21 সাল পর্যন্ত আমি পড়িয়েছি। প্রচুর মুসলিম ছাত্রী ছিল, অন্যান্য যেখানে পড়াই সেখানেও আছে, এবং একটু তাদের সহায়তা সাহায্য করতে পারলে কারোর চেয়ে তারা কম যায় না। ফলে আমরা যেটা চাই, নরেন্দ্র মোদীর কথায় সবকা সাথ সবকা বিকাশ, সবাইকে নিয়ে এগোতে এবং প্রত্যেকের দেশের কথা ভাবতে হবে। এখন সমস্যা কি, বর্তমান শাসক দল যেটা করছে সেটা হচ্ছে একটা বিশেষ সম্প্রদায়কে তারা ওইরকমই রেখে দিতে চায়। আচ্ছা দেখো তো, গত 10 বছর আপনারা আসলে বলছেন যে ইসলাম সম্প্রদায়ের উন্নয়ন করবে। উদাহরণ দিচ্ছি তোমাকে, গত 14 বছর এই পশ্চিমবঙ্গে যে ভাতৃঘাতী হত্যা সব হয়েছে, একের পর এক মানুষ মারা গেছে, তাদের নামগুলো একটু দেখো তো, কারা মারা গেছে। তাহলে তুমি ভেবে দেখো, সেই সম্প্রদায়ের মানুষকে আমি ভাবতে বলবো যে আপনাদের দরকার পড়াশুনো, আপনারা পড়াশুনো করুন, আপনারা চাকরি করুন, আপনারা উন্নত হন, আপনারা উকিল হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, অধ্যাপক হন, জাজ হন, কেউ বারণ করেনি, আমরা সেটাই চাই। আপনারা মেন স্ট্রিমে মিশুন আরও বেশি করে, কেন হাতি দাঙ্গায় আপনারা জড়াবেন, এইটা কিন্তু আমরা তাদের কানে দিতে চাই। এটাও ঠিক আবার যে একটা কিছু মানুষ এখনও মনে করে
বিজেপি এলে তাদের নাকি আতঙ্ক আছে। তাদের পরিষ্কার বলতে চাইছি, যারা এই দেশকে ভালোবাসে আমরা তাদের ভালোবাসি, যারা এই দেশকে ভালোবাসে না আমরাও তাদের ভালোবাসি না। আর যারা সমাজের মূল স্রোতে থাকতে চায়, সমাজ সঙ্গে মিলেমিশে থাকতে চায়, আমরা তাদের সঙ্গে মিলেমিশে থাকতে চাই। যারা থাকতে চায় না তাদের সঙ্গে আমরা কিন্তু তাদের সহ্য করব না। শুভেন্দু অধিকারী এদের কথাই বলছেন, তিনি সবার কথা বলেননি। যে যারা মিলেমিশে থাকতে চায় না, যারা এখনও দাঙ্গা বা গোলমাল বাঁধাতে চায়, তিনি তাদের খুঁজে বার করব আমরা নিশ্চিন্ত। এই যে বিজেপিকে ভয় কেন, বিজেপি তো খুঁজে বার করবে। বিষবৃক্ষের একটা মূল থাকলে ওখান থেকে আরেকটা গাছ হবে, সব ওপড়ানো হবে, সব। দিল্লিতে তো ভেবেছিল বোধহয় চিরদিন ক্ষমতায় থাকবে, পৈতৃক সম্পত্তি পেয়েছিল, কী হলো? মহারাষ্ট্রে তো প্রায় জিতে কে কী মন্ত্রী হবে সব ঠিক হয়ে গিয়েছিল, হরিয়ানাতে হয়েছিল। মানুষ বুঝতে পেরেছে যে কাকে ভোট দিলে তারা শান্তিতে থাকতে পারবে, ভোট দিয়েছে। সব জায়গায় আমরা জিতি না, আমরা ভেবেছিলাম ঝাড়খণ্ড জিতবো, ভালোভাবে জিততে পারি, হতেই পারে। গণতন্ত্র এগুলো হবে না তো কোথায় হবে? এটা গণতান্ত্রিক দেশ, তার থেকে এটাই প্রমাণ গণতন্ত্র। ফলে আমাদের সবার আগে এই দেশটা, এই গোটা দেশকে বাঁচাতে হবে। আমরা সেই প্রতিশ্রুতিবদ্ধ। আর আরেকটা বিষয়, বাংলা কেন এত গুরুত্বপূর্ণ আমাদের কাছে? গোটা দেশ যেভাবে এগোচ্ছে, আমরা কোথায়? কেন বাংলায় মানুষ আসে না? বাংলা থেকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে যায়। বাংলায় কখনো দেখেছো বাংলা থেকে দলে দলে গুজরাট থেকে, মহারাষ্ট্র থেকে, মধ্যপ্রদেশ থেকে তৃণমূলের কিছু লোক বলে আমাদের এখানে নাকি আসছে। আমাদের এখানে কারা আসছে জানো? আমাদের এখানে আসছে ইঞ্জিনিয়ার, ডাক্তার, হয়তো অন্য রাজ্য থেকে চলে আসছে কিছু। আমাদের এখানে বা কেউ চাকরি করলে বদলি হয়ে আসছে, কেউ আসছে না। হাজারো শ্রমিক। আমি তোমাকে বললাম, যে কোনো একটা জেলার একটা গ্রামে চলে যাও, সেখানে যারা সেমি স্কিল্ড লেবার, হয়তো অল্প কিছু কাজ জানে বা ম্যানুয়াল লেবার করে, আইদার সে চলে গেছে কেরালা, অথবা সে চলে গেছে তামিলনাড়ু, অথবা মুম্বাই, অথবা কর্ণাটক, অথবা উত্তরপ্রদেশে বা দিল্লিতে বা কাশ্মীরে আপেল বাগানে কাজ করছে। এটা কিন্তু আমাদের পক্ষে ভালো নয়। আমি আরেকটা উদাহরণ দিই। আচ্ছা, ছোটোবেলায় যখন কলকাতায় পড়তে এলাম, ছোটোবেলায় আসিনি, এমনি বাবার হাত ধরে হয়তো আসতাম। তো কলকাতায় যখন অধ্যাপনা MA পড়তে এলাম, বিশ্ববিদ্যালয়ে পড়লাম, তারপর কলকাতাতেই অধ্যাপনার কাজ পেলাম, সেই জন্য এখানে থাকলাম, থাকার মতো একটা জায়গাও করলাম। মেদিনীপুরেও থাকি, এখানেও থাকি, দু জায়গায় আমার বাড়ি। তো প্রচুর উড়িয়া মানুষকে দেখতাম, রান্নার কাজ করতো, মালির কাজ করতো। গিয়ে দেখো তো কজন আছে? কেউ নেই, সব চলে গেছে। আমি অনেক উড়িয়াকে জিজ্ঞেস করেছিলাম, যারা এখনও দু একজন থেকে গেছে, যে তোমাদের উড়িয়া লোকগুলো গেল কোথায়? বললো দুটো কারণে। এক হচ্ছে উড়িষ্যাতে এখন কাজের সুযোগ বেড়েছে, প্রচুর শিল্পায়ন হয়েছে। দ্বিতীয় যেটা, যারা এখানে দেখবে ইস্ত্রি করতো, আয়রন করতো, কোথাও ভারী করে জল বইতো, অনেকে থেকে গেছে। তাদের এখানে বিয়ে থা করেছে, কেউ ছোটোখাটো ঘর করেছে, তারা থেকে গেছে। ম্যাক্সিমাম কিন্তু চলে গেছে। বলে সেই কাজটা আমরা অন্য জায়গায় অনেক বেশি টাকা পাই। আপনার একটা জামা আয়রন করে আমি যদি 8-10 টাকা পাই, সেটা হয়তো আমি দিল্লিতে 20 টাকা পাবো। আমি এখানে কেন করবো? এখানে একজন ধরো যারা মেশন দ্বারা কাজ করে, কাজ করে, তোমার মিস্ত্রির কাজ করে, সে এখানে যদি 500, 600, 700 পায়, সে বাইরে 1200 টাকা পাবে। এখানে সে কেন কাজ করবে? ফলে আমাদের এখানে না ভালো কাজের সুযোগ, না জনগণের ক্রয় ক্ষমতা, বাজারে টাকা নেই। এই শাসক দলের লোকগুলো সব টাকা মেরে দিয়েছে, সব টাকা তুলে নিয়ে পকেটে ঢুকে নিয়েছে। ফলে সব মিলিয়ে পশ্চিমবাংলা একটা ভয়ঙ্কর অবস্থা। তার হাত থেকে পশ্চিমবাংলাকে বাঁচাতে হবে। এই শাসক দল খুব ভয়ঙ্কর খেলা খেলছে। কেউ বাইরে গেলে, কেউ মিটিংয়ে গেলে তারা বাধা দিচ্ছে, অসভ্যতা হচ্ছে। শুভেন্দু অধিকারী এবং বিজেপির কর্মী সমর্থকরা গিয়েছিলেন র্যালি করতে বারুইপুরে। আচ্ছা, 1টা থেকে 3টে সেদিন তৃণমূলকে সুযোগ দেওয়া হলো কেন মিটিং করার? এই প্রশাসন সুযোগ দিয়েছে। আচ্ছা, তৃণমূলের মিটিং যদি 4টায় থাকতো, আমরা 1টা থেকে 3টে মিটিং করতে চাইলে দিত? দেয়নি। দিয়েছিল কেন সেদিন? অর্থাৎ প্রশাসন এখানে নিরপেক্ষ নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে তারপরে সেই লোকগুলোকে রেখে দেওয়া হলো কেন? ডিসপার্স করা হলো না কেন? কেন বিজেপি কর্মী সমর্থকদের ওপর আক্রমণ হলো? কেন শুভেন্দু অধিকারীর ওপর প্রায় প্রাণঘাতী হামলা হচ্ছিল? কারণ একটাই, এরা ভয় পেয়ে গেছে। ঠিক যেরকম দিলীপ ঘোষ, তিনি টাকা দিলেন, সেই টাকা রাস্তা তৈরি হলো, তিনি যখন যাচ্ছেন কিছু মহিলাকে লাগিয়ে দেওয়া হলো পেছনে। কিন্তু ব্যাপারটা হচ্ছে একদম এই প্রসঙ্গে যদি বলি, মহিলা যেই দলেরই হোক, এইভাবে কি সম্বোধন করা উচিত? গলা টিপে দেবো সরাসরি, এই উদ্ধত্তের সঙ্গে কি বলাটা? আমার প্রশ্ন, সেই মহিলা গীতে গিয়েছিল কেন? আমার সেই উত্তর আগে চাই।
তারপরে আমি এই প্রশ্নের উত্তর দেবো। সেই প্রশ্ন করতে না, প্রশ্ন করেনি, আমি দেখেছি প্রশ্ন করেনি। যেভাবে ঘিরে ধরেছিল, প্রায় পেছনে আজে বাজে কথা বলা হয়েছিল, প্রশ্ন করেনি। আমি নিজে রাজনৈতিক কর্মী। এটাই তো ধৈর্যের প্রশ্ন। আমি একজন রাজনীতিক, আমার সৌজন্যতার প্রশ্ন। আমি মানতে পারছি না, আমি আমি নিজে রাজনৈতিক কর্মী, একাধিক জায়গায় মিটিং করতে গিয়ে দেখেছি এই তৃণমূল মহিলা বাহিনীকে লাগিয়ে দেয়। ওয়াই? মহিলাদের মান সম্মান তো এমনি নষ্ট করছে ওরা। এতে মহিলাদের সম্মান থাকছে? যে মহিলাগুলো যায় তাদের সম্মান থাকছে? তাদের তো ঘর বাড়ি রয়েছে। আমি তাদের কাছে প্রশ্ন করছি, তারা জানিয়ে এটা দেখেই কিনা। দিলীপ বাবুর মন্তব্য আপনি সমর্থন করছেন? আমি সমর্থন অসমর্থন কিচ্ছু করছি না। আমি প্রথম কথা হচ্ছে, দিলীপ বাবুকে উত্ত্যক্ত করা হয়েছিল কেন? তার রাস্তা ঘেরা হবে কেন? রাস্তা কারো পৈতৃক নয়, জায়গা কারো পৈতৃক নয়, প্রত্যেকে যেতে পারে, প্রত্যেকে তার কাজ করতে পারে। তোমার যদি দিলীপ ঘোষকে পছন্দ হয়, তুমি কথা বলবে না? কথা বলতে তো বলেনি। বাবুর মতো নেতৃত্ব, ব্যক্তিত্ব, এটাই তো বিষয়। সবাই তো এটাই তাকিয়ে থাকে যে উত্তক্ত করলে সে সেই সিচুয়েশনে কীভাবে রিয়্যাক্ট করছে। যেমন মমতা ব্যানার্জিকেও তো জয় শ্রীরাম বলে জয়ধ্বনি দিয়ে যখন উত্তক্ত করা হয়েছিল, তার যে প্রতিক্রিয়া, সেটা নিয়েও সমালোচনা হয়েছিল। আমি বলছি, জয় শ্রীরাম যদি কেউ মনে করে উত্তক্ত করা, আই এম সরি টু সে, তাহলে আমার তাকে ওটা উত্তক্ত তিনি কেন হবেন? আমাকে কেউ যদি বলে জয় শ্রীরাম, আমি বলবো জয় শ্রীরাম, অসুবিধা কী আছে? কোনো সিপিএমের লোক বলতে পারে ইনকলাব জিন্দাবাদ, করতেই পারে, তার খুশিতে ইনকলাব জিন্দাবাদ বললো, আমার কি যায় আসে? আমি গুরুত্ব না দিয়ে চলে যাব। আমি উত্তক্ত কেন হব? আমার প্রশ্ন এখানে, উত্তক্ত কেন হব? কিন্তু বাবুই উত্তক্ত কেন না, দিলীপ বাবুকে আজে বাজে কথা বলা হয়েছে, আজে বাজে কথা বলা হয়েছে। সুতরাং তৃণমূলকে আগে ক্ষমা চাইতে হবে, তৃণমূলকে এই কালচার থেকে সরে আসতে হবে। কোথাও কেউ গেলে তার পেছনে মহিলা বাহিনী লাগিয়ে দেবে এবং কিছু ঘটলে তাদের দিয়ে উল্টোপাল্টা চার জানিয়ে মামলা করাবে। এটা একটা ভয়ঙ্কর রাস্তায় খেলা খেলছে কিন্তু। এবং মনে রাখতে হবে, আগামী দিনে তৃণমূল থাকবে না। এই কালচার যদি থাকতে থাকে, চলে যায়, ওরা থাকতে পারবে তো পশ্চিমবাংলায়? ওরা থাকতে পারবে? আজকে যাদের এই কাজ করাচ্ছে আমি তাদের বলছি, তোমরা থাকতে পারবে? আমি হুমকি দিচ্ছি না কাউকে, আমি ভবিষ্যৎটা মনে করিয়ে দিচ্ছি। তোমাদের প্রত্যেককে খেটে খেতে হবে। আমরা খেটে খাই। আমি প্রতিশোধের কথা বলছি না, আমি আবার বলছি যে কালচার চালু হয়েছে। সিপিএম যে কালচার চালু করেছিল, সেই কালচার কিন্তু তৃণমূল চালিয়ে নিয়ে গেছে। তৃণমূল যেটা করেছে, সিপিএমের লোয়ার লেভেল এবং মিডল র্যাঙ্কের যে চোরগুলো ছিল, ক্রিমিনালগুলো ছিল, তোলাবাদগুলো ছিল, সেগুলোকে নিজের দলে ঢুকিয়ে নিয়েছে। আমরা এটাকে একেবারে আমূলে বদলে ফেলবো। যারা এই কাজ অন্যায় করছে তাদের সমাজে ঠাঁই নেই, তাদের আইনের মুখোমুখি হতে হবে। আজকে আমি বলে দিচ্ছি, আগামী দিন আসবে, এদের প্রত্যেককে আইনের মুখোমুখি হতে হবে। তখন শুধু এদের বলি, তোমাদের নেতারা কোটি কোটি কামিয়েছে, পালাবে এই রাজ্য ছেড়ে কোথাও। তোমরা যেতে পারবে তো কোথাও? তোমাদের তো আইনের মুখোমুখি হতে হবে। সুতরাং করবে না এসব যেন ওরা না করে।